তো আজকে আমাদের ২০২৬ সালের এএনএম ও জিএনএম পরীক্ষার জেনারেল নলেজ অর্থাৎ জিকের ৫ নম্বর ক্লাস। তোমরা যারা ক্লাসে নতুন তাদের বলে দিই, আমরা ২০২৬ সালের এএনএম ও জিএনএমকে টার্গেট করে তোমাদের যে জিকে পার্টটা রয়েছে সেটা সম্পূর্ণ কভার করাচ্ছি। তো আমাদের কিন্তু অলরেডি ৪ টে ক্লাস আলোচনা হয়ে গেছে। তো তোমরা সেই ৪ টে ক্লাস দেখে আসো। তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আমরা কি বলেছিলাম যে ১ম ক্লাসগুলোতে আমরা প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল মানে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত সেই সমস্ত প্রশ্নের আমরা বিশ্লেষণ করব, মানে প্রশ্ন উত্তর আলোচনা করব এবং সেই সমস্ত প্রশ্ন রিলেটেড বা সেই সমস্ত জায়গা থেকে আরও কী প্রশ্ন আসতে পারে সেগুলো একই ক্লাসে আমরা কিন্তু আলোচনা করেছি। তোমরা আমাদের আগের ক্লাসগুলো দেখে বুঝতে পারবে যে আমাদের ক্লাসগুলো কেমন হয় বা আমরা কেমন করে আলোচনা করছি। তো যারা ক্লাসে নতুন তাদের বলব তোমরা কিন্তু অবশ্যই আমাদের প্রথম যে ৪ টে ক্লাস সেগুলো কিন্তু অবশ্যই দেখে আসো। ঠিক আছে? আর আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে ২০২৪ এবং ২০২৫ সেটা সম্পূর্ণ কভার করে দিয়েছি। মানে ২০২৪ সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল, ২০২৫ সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল, সমস্ত কিছুই কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি, সম্পূর্ণ বিশ্লেষণ করে দিয়েছি। আজকের এই ক্লাসে আমরা বাকি যে ৩ টে সাল রয়েছে ২০২৩, ২১, ২২, ২৩ এই ৩ টে সালে যে বাকি প্রশ্নগুলো আমাদের রয়েছে সেগুলো আজকে সম্পূর্ণ আলোচনা করব। একবার তোমাদের দেখিয়ে দেখো এরমভাবে একটা প্রশ্ন থাকবে এবং তারপরে কিন্তু এই যে প্রত্যেকটা ইনফরমেশন থাকবে, এক্সট্রা তথ্য থাকবে। মানে ওই প্রশ্ন রিলেটেড যে সমস্ত প্রশ্ন হতে পারে সেভাবে আলোচনা করব। ঠিক আছে? তো আমাদের আজকে তোমাদের মোটামুটি প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত প্রশ্ন সমস্ত শেষ হয়ে যাবে। এর পরবর্তী থেকে আমরা কি করব? আমরা যে টপিক ভিত্তিক ক্লাস মানে যেই সমস্ত টপিক থেকে বেশি প্রশ্ন আসে, যেমন ধরো ভারতের ১ম ব্যক্তিত্ব, তারপরে ধরো উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম, তারপরে ডাকনাম, বিভিন্ন বই ও লেখক, এই সে টপিকগুলো রয়েছে এগুলো থেকে কিন্তু আমরা একটা ক্লাসে একটা টপিক শেষ করব। ঠিক আছে? সে প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা শেষ করব যাতে তোমাদের প্র্যাকটিস, রিভিশন এবং সমস্তটাই কিন্তু একসাথে হয়ে যায়। আর আজকে মোটামুটি আমাদের আজকে প্রিভিয়াস ক্লাস সম্পূর্ণ শেষ হয়ে যাবে। ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন বেস যে সমস্ত ক্লাস সেটা শেষ হবে। এরপরে আমরা টপিক ভিত্তিক একটা ক্লাস হবে। তারপরের দিন কি হবে? মিক্সড কোয়েশ্চেন হবে। মানে একদিন মিক্সড কোয়েশ্চেনের একটা ক্লাস আসবে আর পরের দিন আসবে তোমাদের টপিক ভিত্তিক ক্লাস। ঠিক আছে? আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। যারা আমাদের ক্লাস করো রেগুলার তারা তো জানোই। আর বাকি যারা নতুন তাদের বলব পিডিএফটা যদি তোমরা বিনামূল্যে পেতে চাও তাহলে তোমাদের একটাই কাজ, সেটা হচ্ছে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমরা কিন্তু তোমাদের পরীক্ষার আগে সম্পূর্ণ জিকেটা কমপ্লিট করাবো। দেখো অনেকে কমেন্ট করছিল আগের ক্লাসে কমেন্ট করেছিল যে জিকে কেন করাচ্ছেন? এখানে কিন্তু অত নাম্বার থাকে না। দেখো যত নাম্বারই থাকুক এখানে ১০ নাম্বার মানে কিন্তু অনেক। একটা কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে অনেকে ১ নাম্বারের জন্য কিন্তু পাস করতে পারে না। ১ নাম্বার, 0.5 এই নাম্বারের জন্য পাস করতে পারে না। আর সেখানে জিকেতে আছে ১০ নাম্বার। এই ১০ নাম্বারটা কিন্তু প্রচুর নাম্বার। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এটাকেও যতটা তোমরা সায়েন্সের ভাগটা গুরুত্ব দিয়ে পড়ো এখানেও কিন্তু সেটাকে তোমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে। ঠিক আছে? কারণ ১০ নাম্বার কিন্তু অনেকটাই বেশি নাম্বার। ঠিক আছে? তো যাই হোক আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। সোজাসুজি ক্লাসে চলে আসছি। দেখো, ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। ঠিক আছে? তো অবশ্যই কিন্তু ১ম এই বলব চ্যানেলটাকে ফলো করে রাখো এবং আ তোমাদের এর পরে আমি কোন টপিকটা পার্টিকুলারলি আলোচনা করব সেটা কিন্তু তোমরা নিচে কমেন্টে জানাবে। ঠিক আছে? শুরু করছি। দেখো, ১ম প্রশ্ন আমাদের চলে আসি। দেখো, ১ম প্রশ্ন, সাবমেরিনের নাবিকরা জলের ওপরের বস্তু দেখতে পায় কোনটির সাহায্যে? এই ৪ টে অপশনের কোনটা উত্তর হবে বলো? যারা উত্তরটা জানবে তারা অবশ্যই ভিডিওটা পজ করে কমেন্টে উত্তর করবে, তাহলে তোমাদের কি কনফিডেন্সটা বাড়বে। আর ১ম এ আমরা প্রিভিয়াস ইয়ার বেসড কেন করালাম? কারণ আমরা এই যে কোয়েশ্চেনগুলো দেখলে বুঝতে পারবো যে পরীক্ষাতে কোন ধরনের প্রশ্ন দেয় বা কোন জায়গা থেকে প্রশ্ন দেয়। কারণ জিকে একটা বড় ভাস্ট সাবজেক্ট, মানে জিকেতে কোনো শেষ নেই। সেক্ষেত্রে তোমাদের কিন্তু বুঝতে হবে যে আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে বুঝতে হবে যে না আমাদের এই জায়গা থেকে প্রশ্ন দেয়, আমাদের এই জায়গাগুলো বেশি ভালো করে পড়তে হবে, বেশি ভালো করে রিভিশন দিতে হবে। তো এটার উত্তর কী হবে? সাবমেরিন নাবিকরা কী করে দেখে? এটা হচ্ছে উত্তর হবে পেরিস্কোপের মাধ্যমে কিন্তু তারা দেখে। ঠিক আছে? দেখো এবার আমরা এক্সট্রা তথ্য দেখি এর আশেপাশে যে সমস্ত প্রশ্নগুলো দিতে পারে। দেখো এই পরীক্ষায় পেরিস্কোপ দিয়েছিল তোমাদের আগের পরীক্ষাগুলোতেও। তো এইবারে কিন্তু অন্যান্য যন্ত্র দিতে পারে যে যন্ত্রের সাহায্যে কি দেখা হয় বা কোথায় ইউজ করা হয়। আমাদের সেভাবেই পড়তে হবে। দেখো পেরিস্কোপ উত্তর বলে দিলাম। দেখো স্টেথোস্কোপের মাধ্যমে আমরা কি হৃৎপিণ্ড, ফুসফুসের শব্দ শোনা যায়। শব্দ শোনার জন্য ইউজ করা হয়। টেলিস্কোপের মাধ্যমে মহাকাশের গ্রহ, নক্ষত্র, অনেক দূরের কোনো বস্তু স্পষ্ট দেখার জন্য কিন্তু ব্যবহার করা হয়। এবার আমাদের গুরুত্বপূর্ণ যন্ত্র এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। চাইলে তোমরা খাতায় নোটসও করে নিতে পারো। দেখো ব্যারোমিটার বায়ুমণ্ডলের চাপ মাপতে ব্যবহার করা হয়। হাইড্রোমিটার এটা তরলের পদার্থের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব মাপতে ব্যবহার করা হয়।
ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা মাপতে ব্যবহার করা হয়। অ্যানিওমিটার বাতাসের গতিবেগ। স্ফিগমোম্যানোমিটারে মানুষের রক্তচাপ মাপার জন্য ব্যবহার করা হয়। অল্টিমিটার উচ্চতা পরিমাপ করা হয়। ক্রোনোমিটার থেকে সমুদ্রের জাহাজের সঠিক সময় নির্ণয় করা হয়। সিসমোগ্রাফ থেকে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। হাইগ্রোমিটার থেকে বাতাসের আর্দ্রতা মাপা হয়। অ্যামিটার থেকে বৈদ্যুতিক বর্তনীতে তড়িৎ প্রবাহের মাত্রা মাপা হয়। তো এখানে কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা চাইলে তোমরা খাতায় নোট করে নিতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে আসি আমরা। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে অবস্থিত? বলো কি হবে উত্তর? গ্রেট ব্যারিয়ার রিফ এটা কোথায় অবস্থিত? এটা উত্তর কি হবে? এর উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ, অস্ট্রেলিয়া। দেখো আমি প্রশ্ন বলে তারপরে থামবো না, আমি প্রশ্ন বলবো তারপরে কিছুক্ষণ পরে উত্তর বলে দেবো, কারণ প্রশ্ন বলবো থামবো তাহলে কিন্তু অনেক বড় ক্লাস হয়ে যাবে। তাই যারা উত্তরটা জানো তারা দেখার সাথে সাথে ভিডিওটা পজ করবে এবং উত্তরটা বলবে, ঠিক আছে? তো উত্তর কি বললাম? অস্ট্রেলিয়া। এবার দেখো গ্রেট ব্যারিয়ার রিফ সম্পর্কে আমরা একটু জেনে নিই, যেখান থেকে আরও প্রশ্ন দিতে পারে। উত্তর বলে দিলাম। দেখো গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলের কাছে কোরাল সাগরে অবস্থিত। এটি বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর। যদি বলে বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটা বিশ্বে, তাহলে কিন্তু এটা গ্রেট ব্যারিয়ার রিফই হবে, ঠিক আছে? এটি প্রায় 2300 কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। একে সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয়, ঠিক আছে? একে কি বলা হয়? সমুদ্রের রেইন ফরেস্ট। কারণ এখানে যা হাজার হাজার প্রজাতির মাছ, প্রবাল এবং সামুদ্রিক প্রাণী বাস করে। এটি 1981 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। বর্তমানে কোরাল ব্লিচিং বা প্রবালে সাদা হয়ে যাওয়া এই রিফের জন্য সবথেকে বড় বিপদ, যা মূলত বিশ্ব উষ্ণায়নের কারণে হচ্ছে, ঠিক আছে? তো মেনও তোমাদের এটা মনে রাখতে হবে, বৃহত্তম প্রবাল প্রাচীর এবং সমুদ্রের রেইন ফরেস্ট কাকে বলা হয়, আর হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা কবে পায়? 1981 সালে। তো এগুলো কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা। দেখো নিচের কোন রোগটি পতঙ্গের কামড়ের ফলে হয়? পতঙ্গের কামড়ের ফলে কোন রোগটা হয়? এখানে বল উত্তর কি হবে? এখানে উত্তর কি হবে? পতঙ্গের কামড়ে যদি বলে তাহলে কিন্তু হবে ডেঙ্গি, ঠিক আছে? দেখো উত্তর বলে দিলাম ডেঙ্গি। ডেঙ্গি কিসের কারণে হয়? মশাবাহিত রোগ একটা, এটি এডিস মশার কামড়ের ফলে ছড়ায়। ডেঙ্গি এটি একটি ভাইরাস গঠিত রোগ যা পতঙ্গের মাধ্যমে ছড়ায়। স্কারবি এটা ভিটামিন সি এর অভাবে হয়। আমরা ভিটামিন সি এগুলো কিন্তু আগে দেখেছি, তোমরা কিন্তু আগের ক্লাসগুলো অবশ্যই দেখে আসো। নিউমোনিয়া এটি মূলত ফুসফুসের সংক্রমণ ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে হয়। অ্যাজমা এটি একটি শ্বাসকষ্টজনিত সমস্যা বা অ্যালার্জি ঘটিত রোগ, ঠিক আছে? এবার আমরা দেখে নিই ম্যালেরিয়া। ম্যালেরিয়া হচ্ছে ম্যালেরিয়া হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা ছড়ায় এবং এটি একটি প্রোটোজোয়া প্লাজমোডিয়াম ঘটিত রোগ। কালাজ্বর হচ্ছে বেলেমাছি ছড়ায় এবং এটিও একটি প্রোটোজোয়া গঠিত রোগ, মানে বাহক হচ্ছে ম্যালেরিয়ার বাহক হচ্ছে অ্যানোফিলিস মশা, কালাজ্বরের বাহক হচ্ছে বেলেমাছি। ফাইলেরিয়া এটা হচ্ছে কিউলিস মশা ছড়ায়, মানে বাহক, এটি একটি কৃমি গঠিত রোগ। আর টাইফয়েড এটি জল খাবার ব্যাকটেরিয়ার মানে মূলত একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ। সালমেনেলা টাইফি নামক একটি ব্যাকটেরিয়ার কারণে হয়, এটা জল খাবার থেকে ছড়ায়, ঠিক আছে? জল ও খাবার থেকে ছড়ায়। তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এখান থেকে প্রশ্ন দিতেই পারে, ঠিক আছে? তো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে? সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটা? বলো সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটা? দেখো সৌরজগতের উষ্ণতম গ্রহ যদি বলে তাহলে উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ, শুক্র, ঠিক আছে? চলে আসি আমরা নেক্সট। দেখো শুক্র। এবার আমরা বিভিন্ন গ্রহের যে সমস্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টগুলো রয়েছে যেখান থেকে প্রশ্ন ডাইরেক্ট দেয় সেগুলো দেখে নিই। দেখো বুধ, মার্কারি সূর্য থেকে সবচেয়ে কাছে রয়েছে এটা এবং ক্ষুদ্রতম গ্রহ। এর কোনো বায়ুমণ্ডল বা উপগ্রহ নেই, মানে আমাদের যে অ্যাটমসফিয়ার আছে, বুধের কিন্তু কোনো রকমের অ্যাটমসফিয়ার নেই এবং এর কিন্তু কোনো রকমের উপগ্রহ নেই। আমাদের উপগ্রহ কি চাঁদ, বুধের কিন্তু কোনো রকমের উপগ্রহ নেই, ঠিক আছে? শুক্র সৌরজগতের উষ্ণতম এবং উজ্জ্বলতম গ্রহ। একে পৃথিবীর যমজ বোন, এখানে যমজ গ্রহ বলবে, যমজ গ্রহ বলা হয়। এটিকে আমরা শুকতারা, সন্ধ্যাতারা, যদি বলে শুকতারা কাকে বলা হয়, সন্ধ্যাতারা কোন গ্রহকে বলা হয়, তাহলে কিন্তু শুক্রই হবে, ঠিক আছে? পৃথিবী এটিকে নীল গ্রহ বলা হয়। এটি সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে কিন্তু প্রাণের অস্তিত্ব আছে। সম্ভবত অন্য জায়গায় থাকতে পারে, তবে যতদূর এখনো পর্যন্ত কিন্তু পৃথিবীতেই রয়েছে। মঙ্গল এটাকে লাল গ্রহ বলা হয়। এখানে সৌরজগতের উচ্চতম পর্বত অলাম্পাস মন্স কিন্তু এখানে অবস্থিত। বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ, এর উপগ্রহ গ্যানিমেড সৌরজগতের বৃহত্তম উপগ্রহ, ঠিক আছে? এটা মাথায় রাখবে। শনি এই গ্রহের চারদিকে স্পষ্ট বলয় দেখা যায় এবং বৃহত্তম উপগ্রহের নাম হচ্ছে টাইটান, ঠিক আছে? ইউরেনাস ইউরেনাস হচ্ছে একে সবুজ গ্রহ বলা হয়। এটি একটি অতি শীতল গ্রহ, মানে অনেক শীতল গ্রহটা। তারপর হচ্ছে নেপচুন, সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থিত নেপচুন, এটি একটি অত্যন্ত শীতল গ্রহ, ঠিক আছে? তো এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন,
মানবদেহের বৃহত্তম অস্থি কোনটা? বলো। মানে বৃহত্তম হাড় কোনটা? এটার উত্তর কি হবে? এটার উত্তর কিন্তু অপশন নাম্বার খ, ফেমার। দেখো খই আসছে কারণ দেখো এই যে প্রশ্নগুলো কিন্তু একদম প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসছে সেগুলো আমি দিয়েছি। এগুলো কিন্তু উত্তরগুলো খ তারা দিয়েছে, তো আমি আর কিছু করতে পারবো না। এগুলো খই হয়েছে। মানে এগুলো সব মানে বিগত বছরের কিন্তু প্রশ্নগুলো। আমি কিন্তু কোনো রকমের এটাকে চেঞ্জ করিনি। একদম হুবহু যেরকম প্রশ্ন, যেমন হুবহু অপশনগুলো যেমন রয়েছে আমি তেমনই দিয়েছি। দেখো এবার আমরা ফিমার, এবার মানুষের হাড়ের সম্পর্কে যে সমস্ত জায়গা থেকে প্রশ্ন দিতে পারে দেখে নাও। মোট যদি বলে অস্থির সংখ্যা কত মানুষের, একজন প্রাপ্তবয়স্ক মানুষের কিন্তু 206টা হাড় থাকে, তবে শিশুদের ক্ষেত্রে এটি 300। ক্ষুদ্রতম, মানবদেহের ক্ষুদ্রতম অস্থি হচ্ছে স্টেপিস, এটি আমাদের কানে অবস্থিত। বৃহত্তম শক্তিশালী অস্থি হচ্ছে ফিমার, এটি উরুর অস্থি, মানে আমাদের থাইয়ে যেখানে থাকে সেটা এটা হচ্ছে বৃহত্তম এবং দীর্ঘতম অস্থি। হাঁটুর অস্থি, হাঁটুর বাটির মতো অস্থিকে আমরা কিন্তু প্যাটেলা বলি। আমাদের হাঁটুর মধ্যে বাটির মতো একটা জিনিস আছে, ওটাকে আমরা বলি কি? প্যাটেলা। মেরুদণ্ডের অস্থি, মানুষের মেরুদণ্ড বা মেরুদণ্ডীর কলাম 33টি কশেরুকা দিয়ে গঠিত। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যা জুড়ে কিন্তু 26টি হয়ে যায়। পাঁজরের হাড়, মানুষের বুকে মোট 24টি 12 জোড়া পাঁজর বা রিবস কিন্তু থাকে। মানে আমাদের পাঁজর থাকে যেরকম রিবস, এগুলো কিন্তু এখানে 12টা এখানে 12টা, মানে 24টা টোটাল, ঠিক আছে? যেটা মাথায় রাখবে। তারপরে হচ্ছে আমাদের মুখমণ্ডলের অস্থি, মুখমণ্ডলে আমাদের 14টা হাড় থাকে। সবথেকে কঠিন অংশ দাঁতের ওপরে সাদা যে আবরণটা আমাদের থাকে আমাদের দাঁতে, সেটা হচ্ছে এনামেল। এটা কিন্তু মানবদেহের সবচেয়ে বেশি কঠিন, মানে সবচেয়ে বেশি ডিউরেবল, ঠিক আছে? তবে অস্থির কথা বললে ম্যান্ডিবেল অত্যন্ত শক্তিশালী। অস্থির উপাদান কি আছে, মানে অস্থি কী দিয়ে মূলত তৈরি, সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস। অস্থি ও পেশির সংযোগ, মানে একটা যে অস্থি মানে একটা হাড় আর একটা পেশির সাথে সংযোগ স্থল, মানে কোনটার সাথে সংযোগস্থল স্থাপন করে, কোনটির সাহায্যে? অস্থি এবং পেশির সংযোগস্থলকে কিন্তু টেন্ডন বলা হয়, এবং অস্থি এবং মস্তিষ্ক সংযোগকে কিন্তু আমরা লিগামেন্ট বলি। মানে একটা হাড় আর একটা হাড়ের সাথে যুক্ত হয় কিসের মাধ্যমে? লিগামেন্টের সাহায্যে। আর একটা হাড় আর একটা অস্থি যুক্ত হয় টেন্ডনের মাধ্যমে, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় দেয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, বিজ্ঞানের শাখা এন্টোমোলজির বিষয় হলো, মানে এন্টোমোলজি কোন বিষয়ের সাথে যুক্ত, এটাই মূলত বলেছে। বলো কি হবে? দেখো এন্টোমোলজি যদি বলেন, এন্টোমোলজি এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে, অনেকবার পরীক্ষায় এসছে। এটা হবে হচ্ছে পোকামাকড়, মানে ইনসেক্টের সাথে কিন্তু এই শাখা কাজ করে। দেখো এবার আমরা বিভিন্ন বিজ্ঞানের যে শাখা এবং সেটা কোন জিনিসের সাথে কাজ করে বা কোন জিনিসের সাথে যুক্ত সেটা দেখে নিই। এন্টোমোলজি বলে দিলাম কীটপতঙ্গ, অ্যানাটমি হচ্ছে জীবদেহের অভ্যন্তরীণ গঠন, অর্নিথোলজি হচ্ছে পাখি সংক্রান্ত বিদ্যা, অঙ্কোলজি হচ্ছে ক্যান্সার এবং টিউমার সংক্রান্ত আলোচনা, অস্টিওলজি হচ্ছে হাড়, ইকোলজি সজীব বস্তুর সঙ্গে পরিবেশের সম্পর্ক, কার্ডিওলজি হৃৎপিণ্ড এবং রোগ সংক্রান্ত, প্যালিয়েন্টোলজি হচ্ছে জীবাশ্ম, মাইকোলজি হচ্ছে ছত্রাক, ফাইকোলজি হচ্ছে শৈবাল, নেফ্রোলজি হচ্ছে বৃক্ক বা কিডনি সংক্রান্ত আলোচনা, হেমাটোলজি রক্ত এবং রক্তঘটিত রোগ, ডার্মাটোলজি ত্বক চামড়া, পিসিকালচার হচ্ছে মাছের চাষ পালন সংক্রান্ত বিদ্যা, সেরিকালচার রেশম চাষ বা রেশম মথ পালন, এপিকালচার হচ্ছে মৌমাছি পালন ও মধু উৎপাদন। তো এখানে কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, এখান থেকে যে কোনো একটা দিতে পারে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, প্রতি বছর রেড ক্রস দিবস পালিত হয় কোন দিনে? এটার উত্তর কী হবে? প্রতি বছর রেড ক্রস ডে পালিত হয় কোন দিনে বলো? এটার উত্তর কী হবে? এটার উত্তর কিন্তু অপশন নাম্বার সরি ক না, এটা 8ই জুন হবে না, এটা হচ্ছে 8ই মে হবে। এটা আমারও ভুল হচ্ছিল, এটা কিন্তু মাথায় রাখবে 8ই মে, ঠিক আছে? দেখো এবার আমরা জুন মাসের গুরুত্বপূর্ণ দিবসগুলো দেখে নিই, যেখান থেকে প্রশ্ন দিতে পারে। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা অনেকবার অনেক পরীক্ষা অনেকবার দিয়েছে, কিন্তু এটা অনেকবার দিয়েছে এটা। 7ই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস, 8ই জুন বিশ্ব মহাসাগর মানে ওশান ডে, 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস, 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অনেকবার পরীক্ষায় দিয়েছে এই দুটো। 23শে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস, 29শে জুন জাতীয় পরিসংখ্যান দিবস, ঠিক আছে? তো এই জুন মাসের এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে 5ই জুন এবং 21শে জুন, ঠিক আছে? মানে এই দুটো কিন্তু অনেকবার পরীক্ষায় দিয়েছে। এবার মে, দেখো 1লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, তারপর হচ্ছে 3রা মে হচ্ছে দেখো বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস, 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস যেটা বললাম, 11ই মে হচ্ছে জাতীয় প্রযুক্তি দিবস, 12ই মে এটা হচ্ছে ইন্ডিয়া মানে ন্যাশনাল, তারপর হচ্ছে 12ই মে আন্তর্জাতিক নার্স দিবস, 21শে মে জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিবস, 22শে মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস এবং 31শে মে বিশ্ব তামাক বিরোধী দিবস। তো এগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। পরবর্তী কোশ্চেন দেখি আমরা কি বলছে। প্রখ্যাত
শ্রীমতী মীরা সাহেব বিবি মীরা সাহেব ফতিমা বিবি ছিলেন কি? মানে তিনি কি ছিলেন বলো? এটার উত্তর কি হবে? এটার যদি উত্তরের কথা বলি তাহলে কিন্তু তিনি হবে ভারতের সুপ্রিম কোর্টের ১ম মহিলা বিচারপতি। ঠিক আছে? এবার আমরা ভারতের বিভিন্ন ১ম মহিলার নাম দেখে নিই। দেখো ১ম ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাটিল, ভারতের ১ম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ভারতের ১ম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু, তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল ছিলেন। ভারতের ১ম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপলানি, তিনিও কিন্তু আমাদের উত্তরপ্রদেশে ছিলেন। আমাদের বলছি উত্তরপ্রদেশে ছিলেন। ভারতের ১ম মহিলা আইপিএস কিরণ বেদি, ভারতের ১ম মহিলা আইএএস আন্না রাজা মালহোত্রা, জাতীয় কংগ্রেসের ১ম মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। যদি বলে ভারতীয় তাহলে সরোজিনী নাইডু, যদি বলে যদি ভারতীয় না বলে তাহলে কিন্তু হবে অ্যানি বেসান্ত। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। এটা কোথায় হয়? 1925 কানপুরে। ঠিক আছে? কানপুর সেশনে কিন্তু তিনি হয় মানে সভাপতি। এভারেস্ট জয়ী ১ম ভারতীয় মহিলা হচ্ছে বাচেন্দ্রী পাল। অস্কার বিজয়ী ১ম ভারতীয় মহিলা হচ্ছে ভানু আথাইয়া। তারপর হচ্ছে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ১ম ভারতীয় মহিলা মাদার টেরিসা। ইংলিশ চ্যানেল জয়ী ১ম ভারতীয় মহিলা হচ্ছে আরতি সাহা। ভারতের ১ম মহিলা নির্বাচন কমিশনার VS রামাদেবী। ভারতের ১ম মহিলা মিস ওয়ার্ল্ড রীতা ফারিয়া। সুপ্রিম কোর্টের ১ম মহিলা বিচারপতি ফাতিমা বিবি, যেটা আমরা এইমাত্র দেখলাম। তো এখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে, তো অবশ্যই কিন্তু এগুলো ভালো করে মাথায় রাখবে। পরবর্তী কোশ্চেন দেখে নিই আমরা। মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটা? বলো কি হবে? দেখো মস্তিষ্কের বৃহত্তম অংশ হচ্ছে কোনটা? এটা উত্তর হবে কিন্তু অপশন নাম্বার গ, সেরিব্রাম। ঠিক আছে? এবার আমরা মস্তিষ্ক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট দেখে নিই। দেখো মস্তিষ্কের বৃহত্তম অংশ সেরিব্রাম, যেটা বললাম, বা গুরু মস্তিষ্ক। এটি মস্তিষ্কের মোট ওজনের প্রায় 80 to 85% কিন্তু বহন করে। মস্তিষ্কের দ্বিতীয় বৃহত্তম অংশ হচ্ছে সেরিবেলাম বা লৌহ মস্তিষ্ক। এর প্রধান কাজ হলো দেহের ভারসাম্য রক্ষা করা। এটা ভালো করে মাথায় রাখবে। মস্তিষ্কের ওজন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন প্রায় সাধারণত 1.3 থেকে 1.4 কেজি, মানে 1300 থেকে 1400 গ্রাম হয়। মস্তিষ্কের আবরণ, মস্তিষ্কে যে পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে তাকে কিন্তু মেনিনজাস বলা হয়। তরল পদার্থ, মস্তিষ্কের ভেতরে যে তরল পদার্থ থাকে তাকে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড কিন্তু বলা হয়। এটি মস্তিষ্কের বাইরে আঘাত থেকে রক্ষা করে। মাস্টার গ্ল্যান্ডের নিয়ন্ত্রক, দেখো মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশটি আমাদের শরীরে তাপমাত্রা, খিদে এবং তেষ্টা নিয়ন্ত্রণ করে। একে কিন্তু প্রভুগ্রন্থির প্রভু কিন্তু বলা হয়। এটা কিন্তু অবশ্যই মাথায় তোমাদের রাখতে হবে। আরও 3টা পয়েন্ট দেখে নিই। মস্তিষ্কের একক, মস্তিষ্কের গাঠন একক কার্যকরী একক হলো নিউরন। মনে রাখবেন যে নিউরন শরীরের দীর্ঘতম কোষ এবং এটি কিন্তু বিভাজিত হতে পারে না। এটা কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। মেডুলা অবলাঙ্গাটা কি? এটি শ্বাসক্রিয়া, হৃদস্পন্দন ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং এটি মস্তিষ্কের একদম নিচের অংশ যা মেরুদণ্ডের সাথে যুক্ত। করটি মানুষের মস্তিষ্ক যে হাড়ের বক্সের মধ্যে কিন্তু সুরক্ষিত থাকে তাকে কিন্তু ক্রেনিয়াম বা করটি কিন্তু বলা হয়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এই যে ফ্যাক্টগুলো যেগুলো দিলাম আমি পরপর, এখান থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন দিয়ে দেয় জিকের ক্ষেত্রে। দেখো এখানে আমি বলছি না যে এটা সায়েন্সের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে সায়েন্সের পার্টটা রয়েছে তার ক্ষেত্রে কিন্তু এগুলোকে আরও ডিটেলসে আরও কিন্তু ডেপথে পড়তে হবে। তবে যে জিকের ক্ষেত্রে আছে সেখানে কিন্তু একদম বেসিক যে সায়েন্সটা আছে, যে তোমরা লাইফ সায়েন্স বলো কিংবা ফিজিক্যাল সায়েন্স বলো, সেখান থেকে কিন্তু ডাইরেক্ট তোমাদের একটু যে বেসিক আছে সেখান থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন দেয়। তো আমি কিন্তু সেগুলো তোমাদের করিয়ে দিলাম। তারপরে দেখো কি বলছে পরবর্তী প্রশ্ন। মনোসোডিয়াম গ্লুটামেটকে সাধারণত কী বলা হয়? কী হবে এটার উত্তর বলো? মনোসোডিয়াম গ্লুটামেট এটাকে সাধারণত কী বলা হয়? এটাকে সাধারণত বলা হয় আজিনামোটো। দেখো আমরা এবার সাধারণ নাম দেখে নিই, কিছু রাসায়নিক নামের সাধারণ নাম। দেখো এটা তো বলে দিলাম। তারপর হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে বেকিং পাউডার, খাবার সোডা। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সাধারণ লবণ। অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে ভিনেগার, যেটা লঘু মাথায় রাখবে। সোডিয়াম কার্বনেট হচ্ছে ওয়াশিং সোডা বা কাপড় কাচার সোডা। ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে চুনাপাথর, চক, মার্বেল। ক্যালসিয়াম হাইপোক্লোরাইড হচ্ছে ব্লিচিং পাউডার। নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস। সলিড কার্বন ডাইঅক্সাইড শুষ্ক বরফ বা ড্রাই আইস। সালফেট এটা ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট প্লাস্টার অফ প্যারিস। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, পরবর্তী প্রশ্ন কী বলছে। এটা একটা গুরুত্বপূর্ণ এবং একটা ইজি কোশ্চেন, যারা একটু পড়াশোনা করে তারা অনায়াসে করতে পারবে। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? এটার উত্তর কী হবে? এটার উত্তর কিন্তু অপশন নাম্বার খ, জওহরলাল নেহেরু। তিনি কিন্তু এই বইটি লিখেছেন। দেখো মহাত্মা গান্ধী কী বই লিখেছেন? হিন্দ স্বরাজ, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এটা তার আত্মজীবনী অটোবায়োগ্রাফি। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জওহরলাল নেহরু দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিম্পেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। ইন্দিরা গান্ধী হচ্ছে মাই ট্রুথ।
এটার্নাল ইন্ডিয়া, সত্যজিৎ রায় ফেলুদা, ফেলুদা সিরিজ তিনি কিন্তু তারপর হচ্ছে প্রফেসর শঙ্কু, যখন ছোট ছিলাম, এগুলো কিন্তু তার গুরুত্বপূর্ণ বই। এবার আমরা গুরুত্বপূর্ণ কিছু বাঙালি বই দেখে নিই, বাংলা বই। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি এর জন্য নোবেল পুরস্কার পান কত সালে? 1913 সালে, ঠিক আছে। পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হুতুম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহ, মেঘনাদ বধ কাব্য মাইকেল মধুসূদন দত্ত, ঠাকুমার ঝুলি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, গোরা রবীন্দ্রনাথ ঠাকুর, পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়। তো এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চেন, চারমিনার কোথায় অবস্থিত? বলো এটার উত্তর। এটা তো একটা খুবই সোজা একটা প্রশ্ন। চারমিনার কোথায় অবস্থিত? চারমিনার অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদে। দেখো এবার আমরা দেখে নিই কোথায় কী কী অবস্থিত, একটু দেখে নিই, এক সেকেন্ড। হ্যাঁ, হায়দ্রাবাদে চারমিনার ছাড়াও এখানে কিন্তু গোলকোন্ড দুর্গ, সালার জং মিউজিয়াম, হোসেন সাগর লেক কিন্তু অবস্থিত। আহমেদাবাদে এখানে সবরমতী আশ্রম, গান্ধীজির বাসস্থান এবং ঝুলতা মিনার, সিদি সাইয়েদ মসজিদ অবস্থিত। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, আমরা সকলেই জানি। দিল্লি, ভারতের রাজধানী দিল্লিতে কুতুব মিনার, লালকেল্লা, ইন্ডিয়া গেট, হুমায়ুনের সমাধি, লোটাস টেম্পল, জামা মসজিদ কিন্তু এখানে অবস্থিত। আগ্রা, এখানে বিশ্বের অন্যতম সপ্তম আশ্চর্য তাজমহল অবস্থিত। এছাড়াও আগ্রা ফোর্ট, ফতেপুর সিকরি পর্যটকের প্রধান আকর্ষণ, কিন্তু এগুলো কিন্তু মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা কি বলছে। সম্রাট আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন সমগ্র উত্তর ভারতে কোন রাজবংশের রাজত্ব ছিল? বলো। মানে যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করেন তখন কোন রাজবংশ ছিল উত্তর ভারতে? বলো উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ঘ, নন্দ বংশ। ঠিক আছে, এবার আমরা দেখিনি। দেখো, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? মহাপদ্ম নন্দ। রাজধানী পাটলিপুত্রে ছিল। শ্রেষ্ঠ শাসক ছিল মহাপদ্ম নন্দ। ধননন্দ ছিলেন বংশের শেষ শক্তিশালী রাজা। তারপরে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত, রাজধানী পাটলিপুত্র। শ্রেষ্ঠ শাসক ছিলেন সমুদ্রগুপ্ত, যাকে ভারতের নেপোলিয়ন বলেন। এটা কে বলেছেন? এটা বলা হচ্ছে ভিএস স্মিথ, মানে ভিনসেন্ট স্মিথ কিন্তু তাকে বলেছেন যে তিনি ভারতের নেপোলিয়ান। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, ধননন্দকে পরাজিত করে তিনি এই সাম্রাজ্য স্থাপন করেন। কার সাহায্যে যদি বল তাহলে কিন্তু বিষ্ণু শর্মা বলছি, বিষ্ণুগুপ্ত, কৌটিল্য বা চাণক্য একজনের নাম, তার কিন্তু সাহায্য তিনি করেন। রাজধানী পাটলিপুত্র, শ্রেষ্ঠ শাসক ছিলেন সম্রাট অশোক, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নিই আমাদের আজকে সম্ভবত শেষ প্রশ্ন এটা। কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন? বলো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর কি? এটা উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ঘ, মেরি কুরি। তিনি কিন্তু 2টো নোবেল পুরস্কার জেতেন, এটা কিন্তু মাথায় রাখবে। দেখো, রেডিয়াম পোলোনিয়াম আবিষ্কার করেন মেরি কুরি এবং পিয়েরে কুরি। অক্সিজেন জোসেফ প্রিস্টলি, হাইড্রোজেন হেনরি ক্যাভেন্ডিস, ইলেকট্রন জে থমসন, প্রোটন আর্নেস্ট রাদারফোর্ড, নিউট্রন জেমস চ্যাডউইক, পরমাণু বোমা যে রবার্ট ওপেনহাইমার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এক্স রে উইলিয়াম রন্টজেন, পেনিসিলিন আলেকজান্ডার ফ্লেমিং, বসন্তের টিকা এডওয়ার্ড জেনার, টেলিফোন আলেকজান্ডার গ্রাহাম বেল, রেডিও কি এটা? ওলিয়েলমো মার্কেনি। এটা মার্কেনি, এটা মনে রাখবে, ঠিক আছে। ওলিয়েমেলো এটা কঠিন, তো মার্কেনিটা জাস্ট মনে রাখবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের সম্পূর্ণ আজকের যে তোমাদের প্রিভিয়াস এর বাকি যে প্রশ্নগুলো ছিল সেগুলোর বিশ্লেষণ আলোচনা। তো প্রথমেই বলি তোমরা পিডিএফটা কী করে পাবে। দেখো, এক সেকেন্ড এটাকে একটু ঠিক করে নিই। দেখো, পিডিএফটা পেতে গেলে তোমাদের একটাই কাজ করতে হবে, প্রথমে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের যে ডেসক্রিপশনে একটা টেলিগ্রামের লিঙ্ক দিয়েছি, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, সেখানে জয়েন করে সেখানে কিন্তু পিডিএফটা তোমরা অ্যাক্সেস করতে পারবে। আমি আগের ক্লাসের পিডিএফগুলো কিন্তু সেখানে দিয়েছি। আর এরপরে তোমাদের আমি কী করাবো, এরপরে আমাদের ক্লাসগুলো এইভাবে চলবে। একটা দেবো তোমাদের পার্টিকুলার টপিক ভিত্তিক, ঠিক আছে, আর একটা দেবো তোমাদের মিক্সড এমসিকিউ, যাতে তোমাদের টপিকও প্র্যাকটিস হয়ে যায় এবং তোমাদের এমসিকিউ কিন্তু মিক্সড প্র্যাকটিস হতে থাকবে। ঠিক আছে, পরীক্ষা আগে পর্যন্ত কিন্তু এগুলো চলতে থাকবে। আর রেগুলার তোমরা যদি ক্লাসগুলো করো তাহলে কিন্তু তোমাদের জিকের ক্ষেত্রে কোনো রকমের সমস্যা হবে না, এটুকুনি আমি বলতে পারি। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই রাখলাম। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।